ওয়াসেনাথ ভ্রু কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। রিমি ওয়াসেনাথের জামার পিছনের অংশ খামছে ধরে হেসেই চলেছে। ওয়াসেনাথদের কাজের মেয়ে রূপালী ওয়াসেনাথের পাশে দাঁড়িয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। রূপালী রসিক টাইপের মেয়ে। ওয়াসেনাথকে তার অতি মাত্রায় ভালো লাগে। তাই ছলে বলে কৌশলে ওয়াসেনাথের সাথে কথা বলার ধান্দা খুঁজে। ওয়াসেনাথ ছাদে পানি দিতে গেলেই তার পিছন পিছন যায় আর নানা রকমের কথা বলে তাকে হাসাতে চেষ্টা করে। ওই তো সে দিনের কথা। ওয়াসেনাথ টবে পানি দিচ্ছে আর সে পিছনে দাঁড়িয়ে বলে ওঠে, আপু জান কেমন আছেন? ভালো। আর এই আজাইরা প্রশ্নের মানে কি? বিরক্তি ভঙ্গিতে বলে ওঠে, আপুজান আপনি জানেন আমার নাম রূপালী কেন রাখছে? আমি কিন্তু রূপার মতো না। তবুও রাখছে। কেন বলি? বল। আসলে আমার মার রূপালী রং পছন্দ। সে তো রূপালী ইলিশের পাগল ছিল, কিন্তু মরার আগে খাই যাইতে পারে নাই। আমি জন্মের পর আমার নামটাই রূপালী রাখছে। দাঁত কেলিয়ে ওয়াসেনাথ কিছুক্ষণ তাকিয়ে থেকে হু হা করে হেসে উঠে। আসলে কিন্তু তার হাসি পাচ্ছে না। তবুও হাসল, কারণ মেয়েটা তাকে হাসাতে চাচ্ছে। ওয়াসেনাথের সাথে রূপালীও হাসল। মেয়েটার কেউ নেই। ওয়াসেনাথ ভার্সিটি সামনে দেখেছিল ভিক্ষা করতে, তাই নিয়ে এসেছিল। এই 2 বছরে মেয়েটা তার বোনের মতোই হয়ে গেছে। ওয়াসেনাথের এভাবে তাকানোর বিশেষ কারণ আছে। তা হল লামিয়াকে দেখতে আসা ছেলেটা। ছেলেটা একা আসেনি, তার সাথে তার মা বাবা আর ভাই বোন এসেছে। ব্যাপারটা সেটা না। ছেলেটা দেখতে কাঠির মতো, মানে যাকে বলে হ্যাংলা, শ্যাম বর্ণ, এগুলোও ব্যাপার না। ব্যাপারটা হলো ছেলেটা নিজের চশমাটা নাকের ডগায় এনে এর উপর দিয়ে ওয়াসেনাথের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাথ প্রথমে এমনে মনে করলেও পরে বুঝতে পারে ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। তাই সে ওভাবে তাকাছে। আর রিমি ও রূপালীর হাসার কারণ ছেলেটার জামা, চুল আর ভাবমূর্তি। ছেলেটা একটা ডিলা শার্ট পরেছে। এটা কোনো নর্মাল ডিলা শার্ট না। এই শার্টের ভিতরে রিমি, রূপা এবং ওয়াসেনাথ অনায়াসে ঢুকে যেতে পারবে। আর চুলের অবস্থা হচ্ছে, ছেলেটা মনে হয় 5 কেজি সরিষার তেল নিজের চুলে মেখেছে, যার কারণে কানের পাশে তা বেয়ে বেয়ে পড়ছে। মাথায় আবার সোজা সিঁথিও করেছে। আর ভাবমূর্তি হল সে একবার পায়েসের বাটির পায়েস খাচ্ছে, একবার ওয়াসেনাথের দিকে তাকাছে, আবার লামিয়ার দিকে তাকাছে, তো আবার চায়ের কাপে চুমুক দিচ্ছে। আবার শার্টের হাতা দিয়ে কপালের বেয়ে আসা তেলগুলো মুছছে। বিগত কিছু সময় থেকে এগুলোই চলছে। ওয়াসেনাথ রিমি আর রূপালীকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলে। ওয়াসেনাথ তার মায়ের পাশে দাঁড়িয়ে বলে উঠে, আম্মু পায় কি করে গো? শুনেছি অনেক বড় বিজন্যাস আছে। কি যেন না, সেলিম ইন্ডাস্ট্রি। কেমন রে ছেলেটা? তোর ফুফুর তো অনেক পছন্দ হয়েছে। একদম ছ্যাছড়া টাইপের। কেমন করে যেন তাকায়। এর সাথে বিয়ে দিতে হবে না। আমি ফুফুকে বলি। লাভ নাই। মানে? তোর ফুফু এর সাথেই বিয়ে দিবে ঠিক করে ফেলেছে। বাদ দে, ওর মেয়ে তো টাকা আছে শুনেই খুশিতে গদগদ। মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী। ওয়াসেনাথ তার মার কথা শুনে কিছুক্ষণ হাসে, তারপর নিজের রুমে চলে যায়। তার সাথে সাথে রিমি আর রূপালীও যায়। তারপর 3 জন মিলি হু হাহি করে হাসিতে মেতে উঠে। ওয়াসেনাথ আজ 8 দিন পরে ভার্সিটি যাচ্ছে। তার আজও যাওয়ার ইচ্ছা ছিল না।
কিন্তু নবীন বরণের সব কাজ তাকে করতে হবে বলে দেওয়া হয়েছে। আর 3 দিন পরেই নবীন বরণ, তাই তাকে আজ ভার্সিটিতে যেতে হচ্ছে। তার কেন যেন ভয় ভয় লাগছে। এই কেনোর ওর অরিয়ান। তার চিন্তা মতে অরিয়ান যদি বাহিরে থাকে তবে। এটা ভাবতেই ওয়াসেনাতের মন হালকা হালকা কেঁপে উঠছে। একদিকে ভয় লাগছে, অন্যদিকে এক প্রকার আকুলতা জাগছে। আজ 8 দিন সে অরিয়ানকে দেখে না। তারও ইচ্ছে আছে অরিয়ানকে দেখার, তবে এটা সে নিজের মনকে প্রকাশ করতে দেয় না। ওয়াসেনাত ভয় ভয় গেটের দরজাটা খুলছে। যদিও কেন যেন তার মনে হচ্ছে আজ আসবে না, তবুও ভয় করছে। ওয়াসেনাত খুবই সাবধানতার সাথে দরজাটা খুলে প্রথমে বাহিরে উকিঝুঁকি দিয়ে নেয়। না, আসে নাই। ব্যাপারটা ভাবতেই তার ভীতু মনে অসংখ্য কালো মেঘ ভর করে। কেন যেন না চাইতেও তার খুব খারাপ লাগছে। সে মোটেও নিজের খারাপ লাগাটাকে প্রাধান্য দিতে চায় না, কিন্তু না চাইতেও খারাপ লাগা কাজ করছে। ক্লাস আর কাজের ব্যাপারে কথা বলে ওয়াসেনাত ভার্সিটির একটা রুমের সামনে এসে দাঁড়ায়। এখান থেকে ভার্সিটির মাঠটা দৃশ্যমান। ওয়াসেনাত মাঠের দিকে তাকিয়ে প্রচণ্ড রকমের ঝাটকা খায়, কারণ ভার্সিটির শতখানেক মেয়ে কাকে যেন ঘিরে রেখেছে। দেখে মনে হচ্ছে গুপ্তধন পেয়েছে। ওয়াসেনাতের কেন যেন এই মেয়েগুলোর এত বাড়াবাড়ি একদম বিরক্ত লাগছে। তাই সে রিমিকে খুঁজতে শুরু করে। রিমি আর সে একই ভার্সিটির হলেও তাদের ডিপার্টমেন্ট ভিন্ন। ওয়াসেনাত এদিক ওদিক খুঁজে রিমিকে ফেল না, তাই ভিড়ের মাঝে খুঁজতে গেল। ভিড়টা এতই গভীর যে ভিতরে যাওয়া মুশকিল, তবুও হালকা পাতলা ঠেলে ভিতরে ঢুকতেই ওয়াসেনাত গাছ থেকে ধারাম করে পড়লে যেমন চেহারা হয় তার এখন তেমন চেহারা। কারণ এই মেয়েগুলোর অমূল্য গুপ্তধন হচ্ছে অরিয়ান। অরিয়ানকে ঘিরেই এরা এমন করছে। এমন করছে মানে ভুল কিছু নাই, সেলফি টেলফি তুলছে। ওয়াসেনাত এটা ভেবে আরও হতবাক, রিমিও এদের মধ্যে আছে। কিন্তু সে ছবি তুলছে নাকি যেন নিয়ে অরিয়ানের সাথে কথা বলছে। অরিয়ানও বেশ মনোযোগ দিয়ে শুনছে, আর কিছুক্ষণ পর পর মেয়েগুলোর দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে একটা দুটা সেলফির সুযোগ দিচ্ছে। ওয়াসেনাতের প্রচণ্ড রাগ হচ্ছে অরিয়ানের উপর। ছেলেটা এখনো ছ্যাছড়াই রয়ে গেছে। কেমন খারাপ ছেলে ভাবা যায়। ছি ছি ছি, 1 নাম্বারের মেয়ে বাজ টাইপের ছেলে। তা না হলে এত মেয়ের মাঝে দাঁড়িয়ে ডিঙ্গি পোনা করতে পারত না তো। ব্যাপারটা ভাবতেই ওয়াসেনাতের রাগে মাথা ফেটে যাচ্ছে। রিমি ভিড়ের মাঝে ওয়াসেনাতের রণচণ্ডী টাইপের মুখ দেখেই চিৎকার করে বলে ওঠে, ওয়াসু দেখ কে এসেছে। ভাইয়া দেখেন ওয়াসু। রিমির এই বিকট ভঙ্গির চিৎকারে সবাই ওয়াসেনাতের দিকে তাকায়, সাথে অরিয়ানও। অরিয়ান অবাক হয়ে দেখছে তার ফেইরিপরিকে ঈশ্বস মেয়েটা কেমন শুকিয়ে গেছে। এই 8 দিনে কেমন যেন হুলিয়া করে রেখেছে নিজের। খাওয়া দাওয়া করেছে বলে মনে হয় না। কথাগুলো ভাবছে আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওয়াসেনাতের দিকে। অরিয়ানের মনে হচ্ছে তার জ্বলন্ত কলিজায় কেউ ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। ওহ, কি শান্তি! এই মেয়েটা যে তার জীবনের কত বড় শান্তি সে বলে বুঝাতে পারবে না। অরিয়ানের চেহারাটা দেখে ওয়াসেনাতের বুক ধাক করে ওঠে। এই 8 দিনে অরিয়ানের যে কি পরিবর্তন হয়েছে বলে বুঝানো যাবে না। মেয়েগুলোর চাহনি দেখে ওয়াসেনাত ভীতু গলায় বলে উঠে, এভাবে তাকানোর মানে কি? মানে তেমন কিছু না জানে মান। অরিয়ান ওয়াসেনাতের সামনে এসে বলে উঠে, সবাই একবার অরিয়ানকে দেখে তো একবার ওয়াসেনাতকে দেখছে।
আর ওয়াসেনাতের তো রাগে মাথা ফেটে যাচ্ছে। কি সাংঘাতিক ছেলে, সবার সামনেই এমন উল্টা পাল্টা কথা বলছে। ওয়াসেনাতের মেজাজ চড়পগাছ। সে রিমির দিকে তাকিয়ে বলে, আমি চলে যাচ্ছে। তুই যাবি? আরে দাঁড়া, এত তাড়া কিসের? না মানে ভাইয়াও যাবে আমাদের সাথে। কোথায়? অবাক হয়ে। আরে মাইয়া, তুই বেশি পটট্টর করছ। চল তো, বলেই সবার সামনে থেকে হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসে। অরিয়ান বহু কষ্টে নিজেকে মেয়েগুলো থেকে ছাড়িয়ে নিয়ে আসে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় আর বডি গার্ডস ছাড়া এভাবে ভার্সিটি আসবে না। তা না হলে মেয়েগুলো তার রোস্ট বানিয়ে খেয়ে ফেলবে। বলা যায় না। এরা মায়ের জাতি, এদের দ্বারা সব সম্ভব। অরিয়ান ওয়াসেনাতের সামনে দাঁড়াতেই বলে উঠে, ও মাই গড ওয়াশুইউ নোদেট, তোমার নাকটা এই 8 দিনে এত লম্বা হলো কিভাবে? ওয়াসেনাত চট করে নিজের নাকে হাত দিয়ে দেখতে শুরু করে। আবার শব্দ করেই বলে উঠে, কই কই রিমি, তুই দেখ তো। রিমি আর অরিয়ান ওর এমন অবস্থা দেখে হুহা করে হেসে উঠে। ওয়াসেনাত প্রচণ্ড রাগী চোখে ওদের দিকে তাকিয়ে হাঁটা ধরে। অরিয়ান একটু দ্রুত গতিতে হাঁটে ওয়াসেনাতের হাত ধরে বলে উঠে, সরি জান, মজা করছিলাম। চল, আজ আমরা সারাদিন ঘুরব। একা না, রিমিকেও নিব। আফটার অল ও আমার শালিকা হবে। রিমির দিকে তাকিয়ে চোখ টিপ মেরে, এই আপনার সমস্যা কি? এভাবে পিছনে পড়ে থাকার মানে কি? সব কিছুর লিমিট ক্রস করছেন, কিন্তু ভালো হবে না। আপনি আমার থেকে দূরে থাকবেন। ফালতু মেয়ে বাজ টাইপের ছেলে। ছ্যাছড়া। দূরে থাকতে বলেছি, মনে বুঝতে পারছে না? ফালতু ফাউল লোক। কথা কানে যায় না? দূরে থাকবেন মানে দূরে? ঝাঁঝালো গলায় কথাগুলো বলে উঠে। অরিয়ান একদৃষ্টিতে ওয়াসেনাতের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে, এই মিষ্টি গলার অধিকারী মেয়েটা কিভাবে এত ঝাঁঝালো গলায় কথা বলতে পারে? কিভাবে সম্ভব? অরিয়ান নিজে নিজে একবার নিজের দোষগুলো স্মৃতিচারণ করে নেয়। হ্যাঁ, এটা ঠিক, সে আগে অনেক ভুল করেছে, কিন্তু এই মেয়েটার সাথে তো কখনো খারাপ করেনি। বরং এ তার জীবনে আসাতেই সে নিজেকে পরবর্তী করেছে। আর এই মেয়েটাই তাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছে। না, এটা সে হতে দিবে না। অরিয়ান হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, জান পাখি, তোমার থেকে দূরে যাওয়ার প্রশ্নই উঠে না। তুমি তো আমার অক্সিজেন। আর অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে যদি তোমার মনে হয়, তবে আমি দূরে যেতে রাজি। বল এবার। ভ্রু নাচিয়ে হাসি হাসি মুখে বলে উঠে। ওয়াসেনাতের অবস্থা এখন এমন যে তার গলায় মাছের কাঁটা গেঁথে গেছে, বেচারি না ফেলতে পারছে না গিলতে পারছে। ওয়াসেনাত দাঁত মুখ খিচে বলে উঠে, আপনি এত ফালতু ছেলেতে কিভাবে রূপ নিতে পারেন? আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। মুখটা এমন করে রেখনা প্রিয়, কেমন যেন আদর আদর লাগে। এই কথায় কথায় ভ্রু নাচাবেন না। ইডিওট। রিয়ালি? আচ্ছা যাও, সব মেনে নিব। চল। কোথায়? এই তুই বেশি কথা বলিস চলতো। রিমি ওয়াসেনাতের হাত টানতে টানতে তাকে ফুচকার দোকানে বসিয়ে নিজেও বসে পড়ল। অরিয়ান ফুচকার দোকানটা দেখেই একটু নাক ছিটকায়, অবাক কি যেন ভেবে ওয়াসেনাতের পাশ ঘেঁষে বসে পড়ে। ওয়াসেনাত সাথে সাথে উঠতে চায়, কিন্তু একদিকে রিমি তার হাত ধরে আছে আর অন্যদিকে অরিয়ানও তার হাত ধরে আছে। ওয়াসেনাত কিছুক্ষণ মুচড়া মুচড়ি করে হতাশ হয়ে বসে পড়ে।
ওয়াসেনাতের মাথা কাজ করছে না এটা ভেবে অরিয়ান আসলে কি চাচ্ছে, কেন তার পিছনে এভাবে পড়ে আছে। তাকে দেখে মনেই হচ্ছে না ওই রাতের কথা কিছু তার মনে আছে। ওয়াসেনাত একটু ইতস্তত ভাবেই অরিয়ানকে দেখছে। লেমন কালারের টি শার্ট আর এশ কালারের পেন্টে লোকটাকে অসাধারণ লাগছে, মনে হয় এই রংটা পৃথিবীতে তার জন্যেই সৃষ্টি হয়েছে। চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচটা সাদা থেকে বাদামিতে রূপ নিয়েছে। ঘুম হয় বলে মনে হয় না। ওয়াসেনাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অরিয়ান বলে উঠে, ও মাই গড ওয়াসেনাত, তুমি কেমন যেন করে তাকিয়ে আছো, মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। ছি ছি, এভাবে একটা ছেলের ইজ্জত নিয়ে টানাটানি করতে পার না, ইম্পসিবল। ছি, হাহুতাশ টাইপের কণ্ঠে বলে উঠে, মানে কি? আমি আবার কখন আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছি? অবশ্যই করেছ। চোখ দিয়েও মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা যায়, কিন্তু তুমি চিন্তা করো না, বিয়ের সাথে সাথে আমার সব তোমার। ইজ্জতটাও। কানে কানে ফিসফিস করে বলে উঠে, এই আপনি কিন্তু এবার আমার মাথায় গরম করে দিলেন। যা আর আপনিই বলমু না। শালা, তোর সমস্যা কোনো জায়গায় বল। কুচু কালকে থেকে পেন পেন করেই চলেছে তো চলেছেই। তোর যদি ফুচকা খাইতে মন চায় খা, আমার বাপের কি। কিন্তু আমারে নিয়া টানাটানি করবি না, মাথা ফাটাই দিম। ভদ্র মাইয়া হয়ে আছি দেখে কি তোর ভালো লাগে না? ওই তুই কি ঝগড়া করতে চাস বল করি। আমার সাথে পারবি বলে মনে হয় গরু মার্কা পোলা যত সব। হু এক নিঃশ্বাসে বলে গেঞ্জি ছেড়ে হাঁপাতে শুরু করে। অরিয়ান হা করে থাকলেও তেমন অবাক হয় না। ওয়াসেনাত মাঝে মাঝেই তুই তাঙারি করে কথা বলে, তবে এত রেগে আগে তেমন কথা বলে নাই, এটা ভেবে সে হতবাক। ওয়াসেনাত এবার টেবিলের ফুচকার দিকে তাকিয়ে যেই একটা ফুচকা মুখে দিবে তার আগেই অরিয়ান নিজের মুখ এগিয়ে ফুচকা সহ ওয়াসেনাতের আঙ্গুল কামড়ে দেয়। ওয়াসেনাতও আউ করে চিৎকার করে উঠে, যা দেখে অরিয়ান আর রিমি হেসে কুটি কুটি। ওয়াসেনাত অরিয়ানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই সে রাস্তায় একটা বাচ্চাকে হাঁটতে দেখে, বয়স 2 কি 3 হবে। সামনে একটা ট্রাক আসছে। ওয়াসেনাত উঠে দাঁড়ি দৌড়াতেই ধারাম করে পাশে পড়ে যায়। পাশেই কাঁচ ভাঙ্গা বোতল পড়েছিল, যা ওয়াসেনাতের পায়ে লেগে পায়ের নিচ থেকে উপরের কিছু অংশে ঢুকে যায়, যার ফলে রক্তে রাস্তা ভেসে যেতে শুরু করে। ওয়াসেনাতের সেদিকে খেয়াল নেই বললেই চলে, সে সামনে তাকিয়ে আছে। অরিয়ান কত সুন্দর করে বাচ্চাটাকে নিজের বুকে চেপে আছে, ইসস কত সুন্দর লাগছে তাকে, কেমন যেন বাবা বাবা ভাব। বাচ্চাটাও তার কোলে কুণ্ডুলি পাকিয়ে জড়িয়ে আছে। ওয়াসেনাথকে ভয়াত্মক দৃষ্টিতে তাকাতে দেখে অরিয়ানও সেদিকে তাকিয়েই দৌড় দেয়। ওয়াসেনাথ পড়ে যাওয়া সে আর যেতে পারেনি, কিন্তু অরিয়ান গিয়ে বাচ্চাটাকে জড়িয়ে সেখান থেকে সরিয়ে নেয়। ওয়াসেনাথ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরিয়ান বাচ্চাটাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে যাতে না কাঁদে। হঠাৎ একটা কাণ্ড দেখে ওয়াসেনাথ হা করে তাকিয়ে আছে। বাচ্চাটার মা তাকে খুঁজতে খুঁজতে অরিয়ানের কাছে এসে বাচ্চাটাকে নিতেই অরিয়ান ঠাসঠাস করে তার গালে চড় বসিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠে, মা হয়ে যদি বাচ্চা সামলাতে না পারেন তবে মাকে হতে বলেছে? এভাবে বাচ্চাকে রাস্তায় ছেড়ে দেওয়ার মানে কি? আসলে আমি জিনিস যাই করেন তাই বলে বাচ্চাকে রাস্তায় এভাবে ছেড়ে দিবেন? সরি। অরিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বাচ্চাটাকে তার মার কোলে দিতে গেলেই বাচ্চাটা অরিয়ানকে আরও আঁকড়ে ধরে। দেখে মনে হচ্ছে সে যেতে চাচ্ছে না।
অরিয়ান বাচ্চাটার গালে একটা চুম খেল তারপর জোর করে তাকে তার মার কোলে দিয়ে দিল। বাচ্চাটা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই চলেছে। অরিয়ান কিছুক্ষণ তাকিয়ে হেসে আবার ওয়াসেনার দিকে তাকিয়েই শিউরে উঠে মুহূর্তেই তার চোখ মুখ ভয় আঁকড়ে ধরে। সে দৌড়ে ওয়াসেনাতের কাছে আসতেই আতকে উঠে। সে চিৎকার করে বলে উঠে, কিভাবে হলো? কত রক্ত? তুমি আমাকে ডাকলে না কেন? হোয়াই ড্যামেট, ব্যথা করছে তাই না? তুমি কিভাবে এত ইরেসপন্সিবল হতে পার? কিভাবে? অরিয়ান রীতিমত পাগলের মতো করছে। সে ওয়াসেনাতের এত রক্ত দেখতে পারছে না, তার নিজের মাথায় কেমন যেন ঘুরছে। অরিয়ানের এমন পাগল পাগল অবস্থা দেখে রিমি হতভম্ব চোখে তাকিয়ে আছে। ছেলেটা কেমন ছন্নছাড়া পাগলামি করছে ভাবতেই রিমির চোখেও পানি চলে আসে। ওয়াসেনাতের কেমন যেন মাথাটা ঘুরতে শুরু করে। শেষবার সে অরিয়ানের সবুজ চোখজোড়া থেকে পানি গড়িয়ে পড়তে দেখেছে। যে লোক হাসতেই পারত না সে যে কাঁদছে, ব্যাপারটা ওয়াসেনাতের ঘোলাটে চোখ বিশ্বাস করতে পারছে না। ওয়াসেনাতের চোখ ঝিম ঝিম করছে, তবুও কেন যেন সামনের দৃশ্য দেখার ইচ্ছে জেগেছে, তাই অতি কষ্টে চোখজোড়া খুলে সামনের দিকে তাকানোর চেষ্টা করছে। ওয়াসেনাত সামনে তাকিয়ে তেমন অবাক না হলেও তার দুই পাশে তাকিয়ে হতবাক। ওয়াসেনাত হসপিটালের বেডে শুয়ে আছে। তার চারিপাশে ডাক্তার আর নার্সের অভাব নাই বলেই চলে। আর তার দুই পাশে দুজনে হাত ধরে আছে। এক পাশে রিমি ওয়াসেনাতের হাত ধরে হেবার মতো শব্দ করে কেঁদেই চলেছে। আর অন্য পাশে অরিয়ান চোখমুখ লাল করে ফেলেছে কেঁদে কেঁদে। তবে তার কান্নার তেমন শব্দ হয় না। ওয়াসেনাত চরম ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠে, আশ্চর্য ব্যক্তি তো আপনি! কখনো দাঁত কেলিয়ে হাসেন, কখনো আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদেন। সরি, ভুল বললাম। এখন আপনি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছেন, সমস্যা কি বলবেন? অসহ্যকর। নন স্টপ ক্রিং বেবিদের মতো কেঁদেই চলেছেন কেন? আমি বলি ওয়াসু, আসলে ওনার মন জুড়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু তুই ঘুরস্ত, আর টানা 3.5 ঘন্টা তুই সেন্সলেস ছিলি। এই কষ্টে উনি এমন বেবির মতো কান্না জুড়ে দিয়েছে। নাক টানতে টানতে বলে উঠে, হোয়াট রাবিশ! আর তুই কেন কান্না জুড়ে দিলি? আরে বুঝছ নাকি লাই? ওনার মনের মতো তুই আমার মস্তিষ্কে ঘুরিস, আর তোর বাবা যদি জানে তোর এমন হাল হয়েছে, উনি তো সব দোষ আমারই দিব। তাই আমার এই কান্না। ওয়াসেনাতের কি বলবে বুঝতে পারছে না। সে অরিয়ানের দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই চমকে গেল। অরিয়ান ঠুসস করে ওয়াসেনাতের হাত ধরা অবস্থায় তার পাশে ডুলে পড়ল। ওয়াসেনাত প্রচণ্ড বিস্ময়ভাবে তাকিয়ে আছে। কি সাংঘাতিক ব্যাপার! এভাবে পড়ে যাওয়ার মানে কি? লোকটা কি অসুস্থ? ওয়াসেনাত ডাক্তারকে ডেকে উঠে। ডাক্তার পাশেই ছিল। রিমি হতভম্ব হয়ে ভাবছে অরিয়ান সেন্সলেস হলো কেন? ওয়াসেনাত মায়া মায়া চোখে অরিয়ানের দিকে তাকিয়ে আছে। ঈশ্বর, ঘুমন্ত চেহারাটা কি কিউট লাগছে! কেমন নিষ্পাপ নিষ্পাপ লাগছে! লোকটা তো বোরিং প্লাস ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন কেমন যেন হয়ে গেছে। আসলেই কি লোকটা তাকে এত ভালোবাসে? কথাগুলো ভাবছে আর নিজের বেডে শুয়ে অরিয়ানকে দেখছে। অরিয়ান সেন্সলেস হয়ে গেছে। ডাক্তার বলেছে অরিয়ান অতিরিক্ত টেনশন নিতে পারে না। তার ধারণ ক্ষমতা কমে গেলেই সে সেন্সলেস হয়ে যায়। আর অরিয়ান খাওয়া দাওয়া করে না ঠিকমতো, আর ঘুমও যায় না ইদানিং, তাই দুর্বলতাও আছে, তাই এমন হয়েছে। কিছুক্ষণ পরেই তার সেন্স ফিরবে বলে তাদের ধারণা। ওয়াসু, তুই কিভাবে এমন ফালতু মেয়ে হতে পারছ বলতো? এত বড় ধামড়ি মেয়ে কিনা হাঁটতে গিয়েই ধারাম করে পড়ে গেলি ভাবা যায়।
তুই জীবনেও ঠিক করে হাঁটতে পারবি না? সব সময় ঠাসঠুস পড়বি, না হয় ব্যথা পাবি। তুই জানছো দুলাভাই। সরি, ভুলে বলে ফেলছি। তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি এমনই বলছি। আরে তুই তো জানছো না, তুই যখন সেন্সলেস হয়ে গেছিলি উনি তখন পাগলের মতো হয়ে গেছিল, আমি তো ভয়ই পাইছি। তারপর তোকে ওটিতে ঢুকাতে দেয়নি, কেবিনে এনে সব ডাক্তারকে জড়ো করেছে। একটা ডাক্তার শুধু বলেছে ওটিতে নিলে ভালো হবে, এটা শুনে উনি কি ধোলাইটা না দিল। পরে ওই ডাক্তারকেই ওটিতে নিয়ে যাওয়া লাগছে। ওনার কথা তোকে ওনার সামনেই ড্রেসিং করতে হবে, ব্যাস। আমি তো ভয় শেষ, কি ভয়ঙ্করই না দেখতে লাগছিল ওনাকে, তোকে কি বলমু। তুই দেখলে সেন্সলেস হয়ে যেতি। তারপর তোকে ইনজেকশন দিতে গেছিল ডাক্তার, উনি বলছে যাতে তুই ব্যথা না পাস, এভাবে যাতে দেয়। ঈশ্বর ভাই, উনি তোকে সেই লেভেলের ভালোবাসে। শুধু শুধু প্যারাদেশ কা। ওয়াসেনাথ মনোযোগ দিকে কথাগুলো শুনল কিন্তু কিছু বলল না। সে অরিয়ানের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওয়াসেনাথের বাবা কলিং বেলের শব্দে দরজাটা খুলেই ভয়াত্মক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। যে কোনো বাবাই তার মেয়েকে একটা ছেলের কোলে এভাবে দেখলে এমন দৃষ্টিই নিক্ষেপ করবে, এটা স্বাভাবিক নয় কি? অরিয়ান ওয়াসেনাথকে কোলে নিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। হসপিটাল থেকে বাসার সামনে এসেই অরিয়ান ওয়াসেনাথকে কোলে তুলে নেয়, কারণ ওয়াসেনাথ ভালো করে হাঁটতে পারছে না। ওয়াসেনাথ অনেকবার নিষেধ করেছে কিন্তু অরিয়ান শুনেনি। রিমিও তাদের সাথে আছে। আসলে ও পায়ে ব্যথা পেয়েছে, তাই এভাবে আনতে হয়েছে। অরিয়ান ওয়াসেনাথের বাবাকে এভাবে তাকাতে দেখে ইতস্তবোধ করে কথাটা বলে ওঠে। ওয়াসেনাথের বাবার কানে কোনো কথাই যাচ্ছে না। উনি আসলে ওয়াসেনাথকে অরিয়ানের কোলে দেখে যতটা না শকড হয়েছে, এর চাইতে বেশি অরিয়ানকে দেখে হয়েছে। তিনি এটাই ভুলে গেছে অরিয়ান তার বসোয়ার বসকে দেখলে যে তার পিছন পিছন বসো বসো বলে ঘুরতে হয়, এটা তো তিনি ভুলে গেছেনই, সাথে তাকে বাসায় ঢুকাতে বলতেই ভুলে গেছে। রিমির ডাকে তার হুঁশস কিছুটা হলেও আসে। আঙ্কেল, আর কত সময় এভাবে দাঁড়িয়ে থাকব? ওয়াসেনাথকে শুয়ে দিতে হবে তো। ও বেশ ব্যথা পেয়েছে। ঢুকতে দিবেন না? ওয়াসেনাথ ব্যথা পেয়েছে? কোথায় দেখি? ভিতরে নিয়ে এসো, হকচোটা টাইপের করে বলে উঠলেন। অরিয়ান ওয়াসেনাথকে নিয়ে তার রুমের দিকে গেল। রিমিই দেখিয়ে দিয়েছে। অরিয়ান দেওয়াল টপকে এসেছে বটে, কিন্তু সামনাসামনি এই প্রথম। অরিয়ান ওয়াসেনাথকে শুইয়ে দিতে দিতে ওয়াসেনাথের গালে টুপুস করে একটা চুমু খায় আর বলে, জানেমান, নিজের খেয়াল রেখ। আর কল রিসিভ করবে, তা না হলে আমি কিন্তু বারান্দা দিয়ে এসে পড়ব। আশা করি এটা তোমার জন্যে ভালো হবে না। ওয়াসেনাথ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটাকে সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না টাইপের ছেলে মনে করেছিল, আর এখন শুধু মাছ না, রোস্টও উল্টে খেতে পারা টাইপের ছেলে। জাস্ট অসহ্য। ওয়াসেনাথের প্রচণ্ড রাগ হচ্ছে, তার ইচ্ছে করছে ছেলেটার সব তর্কি স্টাইলের চুলগুলো ছিঁড়ে বাংলা টাকলা স্টাইল করে দিতে। ওয়াসেনাথ এটা ভেবেই ভয় পাচ্ছে তার বাবা না জানি কি বলবে। অরিয়ান রুম থেকে বাহিরে আসতেই ওয়াসেনাথের বাবা তাকে বলে উঠে, স্যার, আপনি ওয়াসেনাথকে কোথায় পেয়েছেন? রাস্তায়। আসলে আমি যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে, তখনই দেখেছি। স্যার, আমি কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আসলে ধন্যবাদ বলতে হবে না, এটা তো আমার কাজই ছিল। যাই হোক, ওর পায়ের দিকে খেয়াল রাখবেন, কিছুতেই যাতে ইনফেকশন না হয়, আর মেডিসিনগুলোও ঠিকমতো দিবেন। ও মনে হয় খাওয়া দাওয়া কম করে, সেদিকেও খেয়াল রাখবেন।
বেশি হাঁটা চলা করতে দিবেন না। একদিন পর পর আমার ডাক্তার এসে ওর ড্রেসিং করে দিয়ে যাবে। পা ভালো না হওয়া পর্যন্ত বাহিরে যাওয়া নিষেধ। কথাগুলো বলেই দরজা দিয়ে বাহিরে চলে যায়। এদিকে ওয়াসেনাতের বাবা হা করে তাকিয়ে আছে। সে এটা জানে তার বশ প্রচণ্ড রাগী আর কম কথার মানুষ। সাধারণত ওনার সাথে কোনো স্টাফের তেমন দেখা হয় না, আর এখানে উনি নিজে তার বাড়িতে এসেছে, ব্যাপারটা সম্পূর্ণ তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওয়াসেনাতের ফুফু ব্যাপারটা নিয়ে নানান কথা বলেই চলেছে, আর তার মেয়ে তো অরিয়ানকে দেখেই হা। ওয়াসেনাতের নবীন বরণে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। সে এখন সারাদিন বাসায় থাকে আর অরিয়ানের সাথে কথা বলে, শখে না বাধ্য হয়ে। ওয়াসেনাত একদিন কল রিসিভ করে নাই, তাই অরিয়ান তার রুমে চলে এসেছে। সে থেকে ওয়াসেনাতে অরিয়ানের কল রিসিভ করে আর ঘন্টার পর ঘন্টা বকবক করে। আসলে সে না অরিয়ানই করে, সে শুধু শুনে। অরিয়ানের সাথে কথা বলতে এখন তারও ভালো লাগে, কিন্তু এটা কখনো প্রকাশ করা হয়নি। ওয়াসেনাত বলুক বা নাবলুক, তার মনে যে অরিয়ানের জন্যে অসংখ্য ভালোবাসা লুকায়িত আছে, এটা রিমি বেশ বুঝতে পেরেছে। কারণ এখন সে ওয়াসেনাতের সামনেই অরিয়ানকে দুলাভাই বলে ডাকে আর ওয়াসেনাত মিটিমিটি হাসে। আজ ওয়াসেনাতের ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই সে সম্পূর্ণ বাসা হেঁটে বেড়াছে। ওয়াসেনাত দরজা খুলতেই অবাক, তার সামনে ইহান এবং তার মা বাবা দাঁড়িয়ে আছে। ওয়াসেনাতকে দেখেই ইহান বলে উঠে, আজ কতগুলো মাস পরে তোমাকে দেখছি, কেমন আছো তুমি? ভিতরে আসতে বলবে না? আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ কেন দিয়েছি এটাই ভাবছো, তাই তো? আসলে তোমার কারণেই আমি আজ সুস্থ। তোমার ভালোবাসার টানে আজ আমি এখানে। ওয়াসেনাত কে এসেছে? ওয়াসেনাতের মা বলতে বলতে আসে। কি হলো মা, ভিতরে আসতে বলবে না? ইহানের মা। ওয়াসেনাত জবাবে কিছু বলল না, শুধু দরজা থেকে সরে গেল। ইহান তার বাবা মাকে নিয়ে ভিতরে সোফায় বসে পড়ে আর ওয়াসেনাতের বাবা মার সাথে কথা বলবে বলে তাদের ডাকতে বলে। ওয়াসেনাতের মা এখানেই ছিল, কিন্তু তার বাবা ভিতরে ছিল। তিনি খবরের কাগজ হাতে নিয়ে এসেই এদের দেখে থমেরে দাঁড়িয়ে পড়ে। কি বলছিস? হুম, আজ ইহান তার মা বাবা নিয়ে ভাবির বাসায় গেছে, বিয়ের প্রস্তাব নিয়ে। তোর কি মনে হয় এখন কি করার প্রয়োজন? কুত্তার বাচ্চাকে শুধু কোমায় না, মাটিতে পুঁতে ফেলার প্রয়োজন ছিল। আমি কিভাবে এই ভুল করতে পারলাম? বলেই হাতের কাচের গ্লাসটা মুঠ করে গুড়ি গুড়ি করে ফেলে। অরিয়ান এভাবে মাথা গরম করে বা নিজের ক্ষতি করে লাভ নেই। দেখ কত রক্ত ঝরছে, কিভাবে পারছো নিজেকে এত কষ্ট দিতে? অরিয়ানের হাতের রক্ত বন্ধ করার চেষ্টা করতে করতে বলে উঠে, অনেক হয়েছে আর না, এবার বুঝাতে হবে অরিয়ান কি জিনিস। আমার ফুলে হাত দিয়েছে বলে ওর হাত ভেঙ্গেছি, কিন্তু এবার জানটাই নিয়ে নিব। সাহস হয় কিভাবে আমার জিনিসে এভাবে নিজের অধিকার ফলানো? আমি সব মেনে নিলেও ওয়াসেনাতের সাথে নো কম্প্রোমাইজ, নেভার। বলেই সামনের কাচের টেবিলটা উপরে তুলে ছুঁড়ে মারে আর রক্তাক্ত হাত নিয়েই ওয়াসেনাতের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রিমনের প্রচণ্ড ভয় করছে, না জানি কি হয়। অরিয়ান তো মনে হয় ইহানকে মাটিতেই পুঁতে দিবে। রিমন এতদিনে এটা বুঝেছে, অরিয়ানের জীবন এখন ওয়াসেনাত। ওয়াসেনাত অরিয়ানের অক্সিজেন। আর জীবন বাঁচাতে মানুষ কি করতে পারে এটা বলা দুষ্কর। ব্যাপারটা ভাবতেই রিমনের ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াসেনাত প্রচণ্ড বিস্মিত চোখে তার বাবার কথা শুনছে আর ভাবছে তার বাবার মাঝে হঠাৎ রণচণ্ডী রানী কিভাবে ভর করেছে।
তার ধারণা মতে রণচণ্ডী মেয়ে, তাই এটা মেয়েদের মধ্যে বেশি ভর করে, কিন্তু তার বাবার মধ্যে যে কিভাবে এল সে বুঝে উঠতে পারছে না। ওয়াসেনাতের বাবা এবার রীতিমত ঘর কাঁপানো চিৎকার করে বলে উঠে, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বাহির হ। হারামজাদা, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। ইমান, তুই কিভাবে ভাবলি আমি তোর মতো লোকের ছেলের কাছে নিজের একমায় কলিজার টুকরা মেয়েকে বিয়ে দিব? ভুলে গেছিস সব? পুরো দিনের কথা কি তোর বিন্দু মায় মনে নেই? তুই ভুলে গেলেও যেতে পারছ, কিন্তু আমি না। বের হ আমার ঘর থেকে, আর তোর এই পোলারেও নিয়ে যা। ইহানের বাবাও চুপ যাওয়ার মানুষ না, তিনিও উঁচু গলায় বলে উঠে, মুখ সামনিয়ে কথা বল, তা না হলে আমিও ভুলে যাব তুই আমার কি ছিলি। আর এখন তোকে আমি কি বানাতে চাচ্ছি? আরে যা যা, তোর এত মনে রাখতে হবে না। আর বানাবি? কি বানাবি? তুই এখনো ভাবছিস আমি তোর সাথে সম্পর্ক করব? হাসালি, আমার বড্ড হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসতে ইচ্ছে করছে না। তোর মতো লোকের সামনে হাসি আসে না, তোরা তো হাসি করে নিতে জানছ, যেমন আশিকের নিয়েছিলি। মনে পড়ে আশিকের কথা? নাকি বহু বছর হয়েছে বলে ভুলে গেলি? নাকি ওর সাথে সাথে ওর স্মৃতিও গিলে খেয়ে ফেলেছিস? কথাটা শোনার সাথে সাথে ইহানের বাবা মা এক মুহূর্ত আর দাঁড়ালো না, তারা গটগট করে বাহিরে চলে গেল। ইহানও তাদের সাথে যেতে যেতে একবার মায়া ভরা দৃষ্টিতে ওয়াসেনাতের দিকে তাকালো, তবে এই দৃষ্টিতে হার ছিল না, ছিল পাবার প্রবল আকাঙ্ক্ষা। ওয়াসেনাতের বাবা তার দিকে তাকিয়ে বলে উঠে, তোমার কি ছেলেটা পছন্দ? ওয়াসেনাত প্রবল বেগে নিজের মাথা ঝাঁকিয়ে না বলে, যার অর্থ তার মোটেও পছন্দ না। ওয়াসেনাতের মনে হাজারো প্রশ্ন জেগেছে। তার ইচ্ছে করছে বাবাকে জিজ্ঞেস করতে তিনি কেন এমন করলেন। আর এই আশিক নামের লোকটাই বা কে? আর বহু বছর মানে কি বুঝতে চাচ্ছে? এমন হাজারো প্রশ্ন তার নিজের বাবাকে করতে ইচ্ছে করছে। কিন্তু তার বাবার লাল চোখ দেখে সে নিজেই ভয় কাচুমাচু করছে। তার মনে হচ্ছে তার বাবাকে কোনো প্রেত আত্মা ধরেছে, তা না হলে তিনি তো এমন করার মানুষ না। আচ্ছা, তিনিও কি অরিয়ানের মতো ইহানকে পছন্দ করে না বলে এমন করেছে? না, তা তো মনে হয় না। যাই হোক, এই পাগলকে তো আর বিয়ে করতে হয় নাই, আল্লাহ বাঁচাইছে। কথাগুলো ভেবেই স্বস্তির নিঃশ্বাস নেয় ওয়াসেনাত। ইহানরা বাহিরে যেতেই ওয়াসেনাতের বাবা দরজাটা বন্ধ করতে গেলেই বাহিরে অরিয়ান আর রিমনকে কঠোর মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে উঠে, স্যার, আপনারা এখানে কেন? অরিয়ান আজকে সবার সামনে ইহানের 12টা বাজাতেই এসেছিল, কিন্তু ওয়াসেনাতের বাবার কথা শুনে থমকে গেছে। রিমনও অরিয়ানের পিছনে পিছনে এসেছিল, তাই সেও দাঁড়িয়ে পড়ে। ওয়াসেনাতের মতো তাদের মনেও হাজারো প্রশ্ন, কিন্তু ওর নেই। ওয়াসেনাতের বাবার কথায় অরিয়ান হকচটিয়ে গেছে। সে কাচুমাচু করে এদিক ওদিক তাকাছে, কিন্তু ওয়াসেনাতকে দেখে যেতে পারলে ভালো হতো, তাই বলে উঠে, ওই দিনও আপনি বাসায় ঢুকতে বলেননি, আজও কি বলবেন না? না না স্যার, এমন হতে যাবে কেন? আসেন ভিতরে। অরিয়ান নিজের রক্তাক্ত হাত পিছনে নিয়ে ভিতরে ঢুকে পড়ে, তার সাথে রিমনও। ওয়াসেনাত এদের দেখে একটা ঝাটকা খায়, যাকে বলে জোরকা ঝাটকা হয়, জোরছে লাগা। ওয়াসেনাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওয়াসেনাতের বাবা বলে উঠে, ওয়াসেনাতের মা, ওনারা আমার কোম্পানির বস। ওই দিন ওয়াসেনাতকে নিয়ে এসেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বসতে দেও, আমি নাস্তা নিয়ে আসি। অরিয়ান আজই ওয়াসেনাতের মাকে খেয়াল করেছে, তার মাথায় এটা ঢুকছে না উনি এভাবে হাতড়াতে হাতড়াতে কেন হাঁটছে। ওয়াসেনাত তো সারাদিন ওর মাকে নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু এমন কিছু তো বলেনি।
অরিয়ানের মন বলছে উনি দেখতে পায় না, কিন্তু আবার ভাবছে এমন কিছু হবে না, হয়তো এমনই। ওয়াসেনাথ অরিয়ানের দিকে তাকাতে তাকাতেই নিচের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। কারণ ফ্লোরে প্রচুর রক্ত, কিন্তু রক্ত কোথা থেকে আসবে এটাই ভেবে পাচ্ছে না। অরিয়ান ওয়াসেনাথকে দেখছে। তার চাহনি দেখে মনে হবে আজ 100 বৎসর পরে সে ওয়াসেনাথকে দেখছে। কিন্তু সে মাঝে মাঝেই সুযোগ পেলে ওয়াসেনাথকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে যেত। ওয়াসেনাথ বুঝতে পেরেছে অরিয়ানের হাত থেকেই রক্ত পড়ছে, তাই সামনে গিয়ে অরিয়ানের পিছনের হাতটা টেনে সামনে নিয়ে আসে। অরিয়ান প্রচণ্ড অবাক হয়, কিন্তু কিছু বলতে পারে না। ওয়াসেনাথের বাবা বলে উঠে, আল্লাহ, আপনার হাতে এত রক্ত কিভাবে? হাত কেটেছে? রূপালী ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। ওয়াসেনাথ অরিয়ানের দিকে দাঁত কটমট করে তাকিয়ে আছে। পারছে না, এখনই চিবিয়ে খাবে। তার মনে হচ্ছে লোকটাকে 1 মাস পাগলাগারদে রেখলে ভালো হতো। কেমন পাগলের মতো কার্যকর্ম, অসহ্যকর ব্যাপার। ওয়াসেনাথের বাবা কিছু বুঝতে পারছে না। কেন অরিয়ান তাদের বাড়িতে এভাবে আসে? আর আজই বা কেন এসেছে? ওয়াসেনাথ অতি যত্নে অরিয়ানের হাত ব্যান্ডেজ করে দেয়। ব্যাপারটাও তার বাবার চোখ এড়াল না। আর অরিয়ানের চাহনি, এটা তার পূর্ব পরিচিত। এই চাহনি কোনো একসময় তার চোখেও ছিল যখন ওয়াসেনাথের মাকে তিনি লুকিয়ে দেখতে যেতেন। ও, এটা তো বলাই হয়নি, ওয়াসেনাথের বাবা আর তার মায়ের লাভ ম্যারেজ ছিল। তারা মামাতো বোন আর ফুফাতো ভাই ছিল। ওয়াসেনাথের বাবার এখন মনে হচ্ছে তিনি অরিয়ানের মাঝে নিজেকে দেখছে। কিন্তু এটা কি করে হতে পারে? অরিয়ান তো সাধারণ ছেলেদের মতো না। আর কোনো মেয়েই তার কাছে দীর্ঘস্থায়ী না। যে কোনো মেয়েকে নিয়েই সে এক রাতের বেশি ভাবে না। তবে কেন আজ এমন মনে হচ্ছে? এই কেনর ওর তার কাছে নেই। আপনি বললেন না তো কেন এসেছেন? অরিয়ান একবার রিমনের দিকে তো একবার ওয়াসেনাথের বাবার দিকে তাকাচ্ছে। সে যে কারণে এসেছে তা তো আপনিই ফিনিশড করে ফেলেছেন, এখন আর সে কি করবে বা বলবে নিজেই ভেবে পাচ্ছে না অরিয়ান। তার কেমন যেন ঘাম ছুটা টাইপের অবস্থা হচ্ছে। এতটা টেনশন তো পরীক্ষার হলো বা মিটিং রুমেও করেনি সে। তার কেমন যেন ভয় করছে। অরিয়ান খান ভয় পায়, ব্যাপারটা ভাবতেই অরিয়ানের কেমন যেন লাগছে। রিমন চট করে বলে উঠে, আসলে অরিয়ান কালকে একটা বড় পার্টি দিবে, ওখানে সবাইকে ইনভাইট করতেই এখানে আসা। আসলে আপনিও আমাদের কোম্পানিতে চাকরি করেন, তাই আপনাকে এবং আপনার পরিবারকে ইনভাইট করতে এসেছি। আশা করি আসবেন। অফিসের ব্যাপারে পরিবার কেন? সবারই পরিবারকে ইনভাইটেশন দেওয়া হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। জি স্যার। দেখি আসতে পারি কি না। দেখি মানে কি ভাই, আমরা সবাই আসব, আপনারা চিন্তা করবেন না। আমার মেয়ে লামিয়াকেও নিয়ে আসব। কিরে বল ভাই, যাই না সবাই একসাথে? ওয়াসেনাথের ফুফু চেঁচিয়ে বলে উঠে, হুম যাব। ওয়াসেনাথের বাবা গম্ভীর মুখে বলে উঠে। তার যাওয়ার আগ্রহ শূন্যের পর্যায়ে, তবুও হ্যাঁ বলতে হয়েছে তার বোনের প্যান প্যানানির কারণে। তবে আমরা এবার যাই। উঠো অরিয়ান। অরিয়ানের পিঠে হাত দিয়ে বাড়ি দিতে দিতে। কিন্তু অরিয়ান অন্যদিকে তাকিয়ে অন্য নেশায় মগ্ন, যাকে বলে ওয়াসেনাথের নেশা। এটা এত তাড়াতাড়ি কাটার নয়, তবুও রিমনের ঝাঁকানিতে অরিয়ান উঠে দাঁড়িয়ে ওয়াসেনাথের উদ্দেশ্যে বলে উঠে, থ্যাংক ইউ ইয়ং লেডি। আশা করি আপনিও আসবেন।
ওয়েলকাম চাপা সরে বলে উঠে। অরিয়ান বাহিরে গিয়ে রিমনকে রাগীভাবে বলে উঠে, ওই শালা পার্টি কথাই পেলি? আমি তো কোনো পার্টির অর্গানাইজেশন করিনি, তবে কেন বললি? তুই কি আমাকে ফাঁসানোর প্ল্যানিং করে রেখেছিস? ড্রাফার কোথাকার? ওই এখন আমি ড্রাফার হয়ে গেলাম? আর আমি যে এতক্ষণ তোকে হবু হিটলার শ্বশুর থেকে বাঁচালাম। শুধু শ্বশুর কেন, পুরা সিনিয়র সিটিজেন থেকে বাঁচিয়েছি। তোর তো আমার কপালে চুমু খাওয়া উচিত। হুম, আর তুই কিনা? তুই জানস ওই ডাইনির মতো মহিলা কি যেন হবে। ও লামিয়ার মা কেমন কেমন করে তাকিয়েছিল, মনে হয় লবণ মরিচ ছাড়াই গিলে খেয়ে ফেলবে। ভাগিস মেয়ের নাম বলেছিল, তা না হলে কি বলে যে সম্বোধন করতাম কে জানে। আর ঠিক টাইমে বুদ্ধি না খুললে তো আজ তুই শেষ। তোকে এত কিছু থেকে বাঁচালাম, আবার ওয়াসেনাথকে কালকে দেখার সুযোগও করে দিলাম, আর তুই কিনা আমাকে ড্রাফার বললি। তোর বিচার আল্লাহ করবে। এই সব তো বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। আবার কি? তুই যে আমার চুমু খেতে এত আগ্রহী, আগে বলবি না বলেই রিমনের পেটে গুথা মারে। রিমন তো রেগে মেগে ফায়ার। আর ফায়ার হতে হবে না, সরি, এবার চল আর গার্ডসদের বল সবাইকে ইনভাইটেশন এবং সব অর্গানাইজ করতে। সময় কম বলেই গাড়ি স্টার্ট দেয়। ওয়াসেনাথ বুঝতে পারছে না আজ সে কি জামা পরবে। আজ সন্ধ্যায় পার্টি আর এখন প্রায় বিকাল, আর সে জামাই খুঁজে পাচ্ছে না। শুধু আম্মু আম্মু করেই চলেছে। ওয়াসেনাথের এই এক সমস্যা, কিছু না পেলে তার আম্মুকে প্রয়োজন। তার আম্মু এসে ঠিক করে দিবে, তবেই হবে। তার আম্মুকে আসতে দেখে সে তার সব জামার বর্ণনা শুরু করে। বর্ণনা শুনে তিনি ওয়াসেনাথকে একটা নীল রঙের গাউন পরতে বলে। রিমি তখন থেকে তাকে কল দিয়ে যাচ্ছে, তাই বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলে উঠে, ওই ছাগলের 2 নাম্বার বাচ্চা, এত মেমে করছো কা? বল কি হইছে? ওই আমি ছাগল? তোরে তো পরে দেখমু, আগে বল কি রঙের জামা পরবি? কেন, তুই জেনে কি করবি? দুলাভাইরে কমু বলেই জিহ্বায় কামড় দেয়। কি চিৎকার করে, আরে তুই কি একা যাবি নাকি? আমিও তো যাব। তাই বলছিলা আমাদের রং যাতে মিলে না যায়, তাই তোরটা বল। নীল। আচ্ছা, তাড়াতাড়ি রেডি। আন্টিকেও করা, সবাই একসাথে যাব তোরা আর আমরা। ওকে। ওয়াসেনাথ জানে অরিয়ানি রিমিকে এটা জিজ্ঞেস করতে বলেছে ম্যাচিং করে পড়ার জন্যে। ওয়াসেনাথ কথাটা ভেবেই লজ্জায় লাল হয়ে যায়। ঈশ্বর, সাজ কি অরিয়ানও তার সাথে মিলিয়ে একই রঙের জামা পরবে? কেমন লাগবে তাকে? বরাবরের মতোই কি সে ঘায়েল করা লুকে থাকবে, নাকি এবার ঘায়েলের উপরও কিছু করে ফেলবে? কথাগুলো মনে মনে আওলাতে থাকে, আবার নিজে নিজেই বলে ওঠে, ছি ওয়াসেনাথ, তোর চিন্তা ধারণা দিন দিন লো লেভেলে নেমে যাচ্ছে। একটা ছেলের সম্পর্কে এগুলো কি ভাবছিস? লজ্জা করে না? কি খারাপ মেয়েরে তুই। ছিসে মন ইউ। কথাগুলো বলে নিজে নিজে খিলখিল করে হেসে উঠে ওয়াসেনাথের মা পাশের রুম থেকে বলে উঠে, পাগলের মতো হাসছিস কেন? পাগল হয়েছি তাই বলেই আবার হেসে জিভ কাটে। মানুষের নিয়তি কখন কি করে কেউ বলতে পারে না। দেখা যাক ওয়াসেনাথের নিয়তিতে কি আছে। তার এই হাসি কি হাসিই থাকবে নাকি? ওয়াসেনাথ বেসামালভাবে দৌড়ে চলেছে। সে তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে চেষ্টা করছে। হঠাৎ কারো পিঠের সাথে ধাক্কা লেগে পড়ে যায়।
অরিয়ান তার এক ক্লায়েন্টের সাথে কথা বলছিল, হঠাৎ ধাক্কা লাগায় তার হাতের সফট ড্রিঙ্কস তার সামনের ব্যক্তির গায়ে পড়ে। ব্যাপারটায় সে কিঞ্চিত বিরক্ত নিয়ে পিছনে হাঁকাতেই সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সে স্বপ্নেও ভাবতে পারেনি ওয়াসেনাথকে কখনো এভাবে দেখবে। ওয়াসেনাথের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নীলাভ চোখজোড়া দিয়ে বাধাবিহীন পানি পড়েই চলেছে। চোখের কাজল লেপটে গেছে। চেহারায় ভয় আতঙ্ক ভর করেছে। তবে এসবের চাইতেও অরিয়ান এটা দেখে স্তব্ধ। ওয়াসেনাথের ওড়নাটা নেই, শুধু হেজাব আছে, তাও অনেকটা এলোমেলো, আর তার জামার দুই পাশের হাতা ছিঁড়া, যার ফলে তার ধবধবে সাদা হাতজোড়া দৃশ্যমান। অরিয়ান বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে ওয়াসেনাথের দুই গালে এবং হাতের বাহুতে 4টি আঙ্গুলের চাপ পড়ে লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ জোর করে চেপে ধরেছে। অরিয়ানের পৃথিবী মনে হয় এখানেই থমকে গেছে। তার আশেপাশের কিছুই তার মাথায় আসছে না। সে একদৃষ্টিতে ওয়াসেনাথের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাথের হাত পা এবং মাথার কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অরিয়ান এগুলো দেখে কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে। রিমন মাই অরিয়ানকে নিচে ডাকতে এসেছে। অরিয়ান ওয়াসেনাথকে খুঁজতেই উপরে এসেছিল, আর এসেই কিছু ক্লায়েন্টকে দেখে তাদের সাথে কথা বলতে শুরু করে। ওয়াসেনাথ নিজের অশ্রুসিক্ত চোখে অরিয়ানকে দেখেই তার ফেটে যাওয়া রক্তে জড়িত ঠোঁট জোড়ায় হাসি ফুটে ওঠে। এটা কোনো সাধারণ হাসি না, এটা হলো হাজারো হতাশার মাঝে এক ফোঁটা আশার আলোর মতো হাসি। ওয়াসেনাথ খুড়া পায়ে দাঁড়াতে গিয়েও একবার পড়ে যায়। কিন্তু অরিয়ান এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের পাতাও পড়ছে না। ওয়াসেনাথ বহু কষ্টে অরিয়ানের ব্লেজার ধরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে, নিজের ভাঙ্গা গলায় কান্নাজড়িত কণ্ঠে বলে উঠে, অরিয়ান অরিয়ান, ওই লোক আমার সাথে। আর বলতে পারল না। তার গলা আটকে এলো। আর কোনো শব্দ বের করার আগেই পিছন থেকে এক লোক চেঁচিয়ে বলে উঠে, হেই অরিয়ান, সি ইজ মাই প্রোডাক্ট, গিভ মি দিস লেডি। মুখে বিচ্ছরি হাসি দিয়ে অরিয়ান এবারও কিছু বলো না। সে এখনো ওয়াসেনাথের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাথের চোখে হতাশা দেখা দিচ্ছে। তার নীলাভ চোখ লাল হয়ে আছে। চোখের পানি গড়িয়ে পড়ছে। ওয়াসেনাথ আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে ধীরে ডুলে পড়তে লাগে। রিমন ওয়াসেনাথের হাতের দিকে তাকাতেই চোখ বুজে নেয়। সাথে সাথে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই এত মায়াবী মেয়ের সাথে কিভাবে এমন হলো সে ভেবে পাচ্ছে না। এই মেয়েটিকে সে নিজের বোনের দরজা দিয়েছে। প্রথম দিন থেকেই এর ইনফরমেশন বের করতে গিয়েই সে এই মেয়ের মায় জড়িয়েছে, তবে সে মায় পবিত্রা আছে। কারণ সে একে ভাবি না। বোন বানাতে চায়, যদিও সেভাবে বলে হয়ে ওঠেনি। তবে আজ বলবে বলেই ঠিক করেছে। কিন্তু এটা কি হল্পরক্ষণেই সে তার গায়ের ব্লেজারটা খুলেই ওয়াসেনাথের গায়ে জড়িয়ে দেয়। ওয়াসেনাথ ভিজা চোখে একবার রিমনের দিকে তাকায়। ওয়াসেনাথ পড়তে পড়তে এবার বলে উঠে, অরিয়ান। ওয়াসেনাথের মুখে এমন করুণভাবে নিজের নাম শুনেই অরিয়ান দীর্ঘশ্বাস নিয়েই চোখ বুজে অন্যদিকে একবার ঘুরে আবার ওয়াসেনাথের কোমর জড়িয়ে তাকে যত্নের সাথে নিচে রাখে, সাথে নিজেও হাঁটু গেড়ে বসে পড়ে। ওয়াসেনাথ অরিয়ানের দিকে তাকাতে অরিয়ান বলে উঠে, ওভাবে তাকাবে না প্লিজ, দম আটকে আসে। বলে অন্যদিকে ফিরে চোখ বুজে শ্বাস নেয়। ওয়াসেনাথ তার কাপা হাতটা একবার তুলতেই অরিয়ানের কলিজাটা ছিঁড়ে যায় অবস্থা। এই হাতেই তো ওয়াসেনাথ আজ নীল রঙের কাচের চুড়িয়ে পড়েছিল, যেগুলি ভেঙে এখন ওয়াসেনাথের হাতে ঢুকে রক্তক্ষরণ হচ্ছে।
অরিয়ানের মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে রক্তক্ষরণ হচ্ছে। তার যে এখন কেমন লাগছে সে নিজেই বুঝতে পারছে না। কিছু ঘন্টা আগের ঘটনা। ওয়াসেনাথরা রেডি হয়ে নিচে নামতেই রিমিরা ফুল ফ্যামিলি এসে হাজির। ওয়াসেনাথের বাবার সাথে রিমির বাবার ভালো বন্ধুত্ব আছে, আর আজ তারা একসাথেই যাবে বলে ঠিক করে। রিমির বাবা বলেছে ওয়াসেনাথের বাবার সাথে কিছু কথা আছে, যেতে যেতে বলবে। ওয়াসেনাথের বাবা মা, ফুফু রিমির বাবা মার সাথে এক গাড়িতে যায়, আর অরূপের গাড়িতে ওয়াসেনাথ, তার ভাইয়েরা, রিমি আর লামিয়া যায়। অরূপের চেহারা আজ চকচক করছে। ওয়াসেনাথকে দেখে তার হুঁশ উড়ে যায় অবস্থা। কিন্তু রিমির মনটা আজ খুব খারাপ, কারণ সে বুঝতে পারছে না কার পক্ষে যাবে, নিজের ভাইয়ের নাকি অরিয়ানের। আজ তার বাবা মা ওয়াসেনাথের সাথে অরূপের বিয়ের কথা বলবে। অরূপ নিজের বাবাকে বলেছে ওয়াসেনাথকে তার পছন্দ। তাদেরও ওয়াসেনাথকে পছন্দ, তাই তারাও রাজি হয়ে যায়। ওয়াসেনাথের বাবা আজ খুব খুশি। তিনি অরূপকে আগে থেকেই পছন্দ করে, আর নিজের কলিজার টুকরা মেয়েকে অরূপের মতো ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে সে নিশ্চিন্ত হবে। অরূপের বাবা বিয়ের কথা বলতেই তিনি রাজি হয়ে যা। তার মনে ভয় হচ্ছে ইহানের জন্য, সাথে অরিয়ানকেও সুবিধার মনে হচ্ছে না। অরিয়ানকে তার অনেক পছন্দ, কিন্তু অরিয়ান তো আর তার মেয়েকে বিয়ে করবে না। হয়তো এক রাতের শয্যা বানাবে। যদিও তিনি শুনেছে অরিয়ান বদলে গেছে, তবুও নিজের মেয়েকে নিয়ে তিনি ঝুঁকি নিতে চায় না। তার কাছে অরূপই বেস্ট চয়েস। অন্যদিকে ওয়াসেনাথের ফুফু জলে যাচ্ছে, এটা শুনে ওয়াসেনাথের অরূপের মতো সুদর্শন এবং বড়লোক ঘরে বিয়ে হবে। ওয়াসেনাথ আর রিমিরা একসাথে অরিয়ানের বাড়ির ভিতরে ঢুকে। এই প্রথম অরিয়ান তার বাড়িতে পার্টি দিয়েছে। বাড়িটা অসাধারণভাবে কাঁচা দিয়ে তৈরি। ওয়াসেনাথ তার বাবাকে দেখছে। হঠাৎ বাবার মুখের এমন হাসি দেখে সে অবাক হয়ে তাকিয়ে মাকে জিজ্ঞেস করে, মা, বাবা আজ এত খুশি কেন? অরূপকে তোর কেমন লাগে রে? আশ্চর্য তো, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে এমন অদ্ভুত প্রশ্ন কেন করছো? বল না। কেম লাগে এটা আবার কেমন কথা? ও তো পারফেক্ট একটা ছেলে, এতে ভালো খারাপের কি আছে? সব দিকেই সে 100। সো এভাবে বলার মানে কি? আলহামদুলিল্লাহ, তোর বাবারও ওকে খুব ভালো লাগে, ওদেরও তোকে খুব পছন্দ, তাই তোদের বিয়ে নিয়ে কথা বলেছে। আমরাও রাজি, তুইও রাজি, আর সমস্যা নেই। ওয়াসেনাথের মেজাজটাই খারাপ হয়ে গেল। মগের মুলুক নাকি? যত সব পাইজলামি। সে ঠিক করে তার বাবার সাথে এ ব্যাপারে পরে কথা বলবে। আবার নিজের বাবার হাসি খুশি মুখ দেখেই তার মুখে কালো মেঘ ভর করে। সে ভাবছে কিভাবে বাবাকে বলবে। তাহলে কি অরিয়ানকে ভুলে যাবে? কিন্তু অরিয়ানকে তো সে মেনেই নেয়নি, তবে কেন তার কথাই আগে মাথায় এলো? ওয়াসেনাথ আকাশ কুসুম চিন্তা বাদ দিয়ে ভিতরে ঢুকে পড়ে। ভিতরের অর্গানাইজেশন দেখে ওয়াসেনাথ অবাক হয়ে তাকিয়ে দেখছে আজ সব নীল আর সাদার কমিউনিকেশনে করা হয়েছে। সব লাইটিংও নীল সাদার মিক্স। সব কিছুই কত সুন্দর করে সাজানো হয়েছে। ওয়াসেনাথের চোখ কেন যেন অরিয়ানকে খুঁজছে। ওয়াসেনাথ এদিক ওদিক তাকাতে তাকাতে কারো সাথে ধাক্কা লাগে। ওয়াসেনাথ সরি বলে তাকাতেই তার মেজাজ গরম। ইহান হা করে তার দিকে তাকিয়ে আছে। ইহান নামের এই ছেলেটাকে তার মোটেও পছন্দ না। তার মহান কারণ ওয়াসেনাথকে টাকা অফার করেছে।
তার উপর একে তার বাবা মোটেও পছন্দ করে না। ওয়াসেনাত পাশ কাটিয়ে যেতে যাইলেই ইহান বলে উঠে, তোমাকে আজ অপ্সরীর মতো লাগছে, মনে হচ্ছে নীল পরী নেমে এসেছে। আপনার মনে হওয়া নিজের কাছে রাখেন, যত সব আজগবি কথা। ওয়াসেনাত, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ একটা সুযোগ দেও। আমি কোনো কমপ্লেন দেওয়ার সুযোগ দিব না। আমি জীবনে প্রথম তোমাকেই ভালোবেসেছি, আর তুমি এটা কেন বুঝতে চাইছো না? দেখেন, আপনি ভালোবাসলেই আমাকেও বাসতে হবে এমন তো কথাও লেখা নেই। সো লিভ মে প্লিজ। বিরক্তি নিয়ে কথাগুলো বলে সে দ্রুত হাঁটা দেয়। অরূপ ওয়াসেনাতের সামনে দাঁড়িয়ে আছে আর নানা রকমের কথা বলে চলেছে। ওয়াসেনাতের সেদিকে তেমন মনোযোগ নেই। সে অরিয়ানকে এদিক ওদিক খুঁজেই চলেছে। ওয়াসেনাত নিজেই নিজের মনকে বুঝাচ্ছে, আবার নিজেই বিচলিত হচ্ছে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অরিয়ান দরজা দিয়ে প্রবেশ করতেই সবাই হুমড়ি খেয়ে তাকে দেখতে লাগে। এত মানুষের মাঝে ওয়াসেনাত অরিয়ানকে দেখতেও পাচ্ছে না। এটা ভেবেই তার মনটা খারাপ হয়ে যায়। সে ভাবে, অরিয়ান কত বড় মাপের মানুষ, সে কি সত্যি তাকে ভালোবাসে? কিন্তু এটা তো হতে পারে না। সে অত স্টাইলিশ বা অত বড় লোকের মেয়েও না। সে অরিয়ানের সামান্য একটা ব্রাঞ্চ ম্যানেজারের মেয়ে। সে কেন তাকেই পছন্দ করবে? তার উপর ওয়াসেনাত তাকে যা নয় তাই বলে অপমান করেছে। তার মনে হচ্ছে অরিয়ানের ভালোবাসাটা আসলে মোহ, যা কিছু দিন পরেই কেটে যাবে। তারপরেও কেন যেন তার মন আবার বলছে অরিয়ান তাকে সত্যি ভালোবাসে। ওয়াসেনাত অনেক টাইম ধরে লাপালাপি ঝাপাঝাপি করেও অরিয়ানকে তেমন দেখতে পায়নি। তাই হতাশ হয়েই একটা কোনায় বসে পড়ে। ওয়াসেনাত নিচের দিকে তাকিয়েছিল, হঠাৎ একটা পরিচিত কণ্ঠে ঝট করে মাথা তুলে তাকিয়ে হা কি জানেমান, অনেক তো লাপালাপি ঝাপাঝাপি করলে, এবার জুস খাও, শুধু শুধু এনার্জি ওয়েস্ট করেছ তোমার। অরিয়ান তোমার কাছেই আসবে, এত কষ্ট করতে হবে না। নেও। হাতের গ্লাস এগিয়ে দিতে দিতে ওয়াসেনাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা শার্ট, নীল ব্লেজার, নীল পেন্ট, তার উপর চুলগুলো উড়ে এসে চোখের উপরের সানগ্লাসে পড়ছে। এত সুন্দর কি কোনো ছেলে হতে পারে? কই, তার এই ছোট জীবনে তো সে আর কাউকে এমন সুন্দর দেখেনি। সাদা শরীরে নীল রংটা একদম খাপ খেয়ে আছে, আর ঠোঁটজোড়া তো লাল হয়ে আছে। ওয়াসেনাতের একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। তার মনে হয় অরিয়ান লিপস্টিক দেয়। এই মনে হওয়াটা কতটা সঠিক সেটা জানার জন্যেই ছুঁয়ে দেখতে ইচ্ছে জাগে। ঈশ্বর, কি সব ভাবছে সে! তার নিজের কার্যকলাপে সে নিজেই হতবাক। ওয়াসেনাত এতদিন একটা জিনিস খেয়াল করেনি, অরিয়ানের খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। ঈশ্বর, কি সুন্দর লাগছে লোকটাকে! ভাবতেই ওয়াসেনাতের ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে। অরিয়ানও তার ফেইরিপরিকে দেখছে, কিন্তু ওয়াসেনাতের চোখের ভাষা পড়ার চেষ্টা করে। সে এটা বুঝতে পেরেছে এই নীলাভ কাজল রাঙা চোখে তার জায়গা আছে। শুধু একটু খানি না, অনেক খানিই হয়েছে। ওয়াসেনাতকে আজ তার কাছে নীল ফেইরিপরিই লাগছে। সম্পূর্ণ নীলে ডাকা তার নীলাভ চোখের অধিকারী পরি। হাতের কাচের চুড়িগুলো দেখে তার ইচ্ছে করছে এদের খুলে নিজের হাতে নিজের কিনা ওই দিনের চুড়িগুলো পরিয়ে দিতে। অরিয়ান গলা খাক দিয়ে আবারও বলে উঠে, হয়েছে আমাকে পর্যবেক্ষণ করা, হলে এটা নেও। অরিয়ানের কথা শুনে ওয়াসেনাত লজ্জায় লাল হয়ে উঠে। ওয়াসেনাতের এমন চেহারা দেখেই একবার সে সেন্সলেস হয়েছিল, যার কারণে সে আর দেখতে পায়নি এমন লজ্জা রাঙা চেহারা। কিন্তু এবার আর এমন হবে না।
তাই অরিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ অরিয়ানকে কেউ ধাক্কা দেয়, যার কারণে জুস ওয়াসেনাতের জামায় পড়ে। অরিয়ান বলে উঠে, সরি সরি ওয়াশু। আরে কিছু হবে না। ওয়াশরুম কোনো দিকে? দাঁড়াও, লারাকে বলি। হেই লারা, হাত দিয়ে ইশারা করে সামনের মহিলাকে ডেকে উঠে। ইয়েস স্যার। মহিলা এগিয়ে এসে, ওকে ওয়াশরুমে নিয়ে যাও। ওকে স্যার, আমিই যেতাম তোমার সাথে। আসলে ওইদিকে তোমার ফ্যামিলির সাথে এখনো দেখা করিনি, তাই। আরে সমস্যা নেই, আমি ওনার সাথেই চলে যাব। লারা ওর সাথেই থাকবে, 1 মিনিটের জন্যেও একা ছাড়বে না। ওকে স্যার। ওয়াসেনাত লারার সাথে উপরে ওয়াশরুমে চলে যায়, আর অরিয়ান সবার সাথে কথা বলতে থাকে। ওয়াসেনাতের বাবা মার সাথেই সে বেশি কথা বলে। অরিয়ানের দাদার একটা গুরুত্বপূর্ণ কাজ থাকায় তিনি একটু দেরিতে আসবে বলে ওয়াসেনাত ওয়াশরুমে ঢুকে পড়ে। লারা বাহিরে দাঁড়িয়ে আছে। তাকে কড়াভাবেই বলা হয়েছে ওয়াসেনাতের দিকে নজর রাখতে, তাই সে দাঁড়িয়ে আছে। কিন্তু ব্যাপারটা তার কাছে বিরক্তির। তার একটাই কথা, হঠাৎ স্যার এই মেয়ের জন্য এত যত্নবান কেন হচ্ছে? শুধু শুধু তাকে পার্টি এনজয় করতে দিচ্ছে না। সে মনে মনে ভাবে স্যার তো আর দেখবে না। ও এই মেয়ের পিছনে পিছনে আছে কি না? আর এই মেয়েও কচি খুকি না, সো সে নিজের মতো চলে যেতেই পারে। তাই সে চলে যায়। ওয়াসেনাত নিজের জামা পরিষ্কার করে যেই পিছনে ফিরবে তার আগেই একটা লোক তার হাতের বাহু শক্ত করে ধরে তার ঘাড়ে মাথা রাখতে যায়। ওয়াসেনাত সাথে সাথে সরে যেতেই তার জামার হাতাগুলো ছিঁড়ে যায়। ওয়াসেনাত নিজের ওড়না দিয়ে সাথে সাথে ডেকে নিতে যাবে, তার আগেই লোকটি তার ওড়না টেনে ধরে। ওয়াসেনাত চিৎকার করে বলে উঠে, কে আপনি, আর এমন করছেন কেন? মিস লারা, আপনি কোথায়? লারা লারা, আরে চিৎকার করছো কেন? ইউ নো ইউ আর সো সেক্সি গার্ল, সো হট, আই জাস্ট লাইক ইউ। পার্টিতে আসার পর থেকেই তোমার উপরে আমার নজর ছিল, কিন্তু একা পাচ্ছিলাম না। আর দেখ, তুমি নিজেই আমার সুবিধা করে দিলে। ওয়াসেনাতের হাত চেপে ধরতেই তার চুড়ি ভেঙে তার হাতে ঢুকে পড়ে। ওয়াসেনাত চিৎকার করে হেল্প চাচ্ছে, কিন্তু পাচ্ছে না। সে হাত জোর করে বলে উঠে, প্লিজ যেতে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? আমার সাথে কেন এমন করছেন? প্লিজ লিভ মি। চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে। কচি খুকি নাকি, বুঝো না কেন এমন করছি? বেশি চিৎকার চেঁচামেচি করবে না। থাপ্পড় দিয়ে মুখ চেপে ধরে। ওয়াসেনাত এবার নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মাথা আর পায়ে অনেক ব্যথা পায়, সাথে দরজার সাথে লেগে কেটেও যায়। তাই রক্তক্ষরণ হতে শুরু করে। নিজেকে অনেক কষ্টে বাঁচিয়ে দৌড়াতে থাকে, আর বাকিটা সবার জানা। চলবে।